প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে 55 নম্বর প্রশ্নে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো আমি এখানে যদি লিখি পুত্র, এখানে যদি লিখি পিতা, পুত্রের বয়স যদি x ধরি, পিতার বয়স হবে হচ্ছে 4 গুণ। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। 5 বছর পরে পুত্রের বয়স হবে কত? x প্লাস 5। পিতার বয়স হবে কত? 4x প্লাস 5। তো 5 বছর পরে তাদের দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। আমি একটু দুজনের বয়সটা যোগ করি। এখানে হচ্ছে আমাদের 5x প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে 60। 10 যদি ওই পাশে দিয়ে দিই থাকবে হচ্ছে 50। 5 দ্বারা ভাগ যদি করি তাহলে থাকবে 10। 5 10 এ 50। তাহলে এখন পিতার বর্তমান বয়স কত? এটা। তাহলে 4 গুণন 10 সমান হচ্ছে 40। এই 40 বছর হচ্ছে পিতার বর্তমান বয়স। পরবর্তী প্রশ্ন হচ্ছে 56। এতে বলা আছে একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো। টেবিলটির ক্রয় মূল্য কত? তো আমরা একটু ধরে নেই, ধরি টেবিলটির ক্রয় মূল্য। টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন হচ্ছে বলা আছে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। 10% ক্ষতি যদি আমরা বিক্রয় করি তাহলে 10 মাইনাস সমান হচ্ছে 90। ঠিক আছে? তারপর হচ্ছে 5% লাভে বিক্রয় মূল্য। 5% লাভে বিক্রয় মূল্য। 5% লাভ করলে হবে 100 প্লাস 5, তার মানে 105 টাকা। তাহলে আমাদের এখানে বেশি বিক্রয় মূল্য হচ্ছে কত? বেশি বিক্রয় মূল্য হচ্ছে 105 মাইনাস 90 সমান হচ্ছে 105 আর 90 কত হবে? 105 টাকা। এই বেশি, সরি, এখানে যদি আমরা বিয়োগ করি 105 থেকে যদি 90 বিয়োগ যায় থাকবে হচ্ছে 15 টাকা। বেশি বিক্রয় মূল্য হচ্ছে কত? 15 টাকা। তাহলে বেশি বিক্রয় মূল্য 15 টাকা হলে এর ক্রয় মূল্য আমরা ধরছিলাম কত? 100 টাকা। বেশি বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/15। আর বেশি বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে দেওয়া আছে 60 টাকা। 60 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে? 100 গুণন হচ্ছে 60 ডিভাইডেড বাই হচ্ছে 5। 4 15 60 সমান হচ্ছে 400 টাকা। এই 400 টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর, মানে এই দ্রব্যটির টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 57 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 200 গ্রাম চিনি ও শরবতে 40% চিনি আছে। আচ্ছা, আমাদের চিনির মোট হচ্ছে কত? 200 গ্রাম। এর মধ্যে একটা হচ্ছে চিনি এবং কত গ্রাম চিনি মেশালে 200 গ্রাম চিনি ও শরবতে 40 গ্রাম চিনি আছে, ওই শরবতে কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ 50% হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, এই যে চিনি আর এটা ধরি পানি, কারণ এই চিনি আর পানি মিলাইলে শরবত হবে। এই 200 গ্রাম টোটাল আছে শরবত, এর মধ্যে চিনি আছে 40%। তো 40% মানে কি? 40% মানে হচ্ছে 80 গ্রাম। তো এখানে তাহলে পানি আছে কত? পানি আছে 120 গ্রাম। পানি আছে কতটুক? 120 গ্রাম। এখন আমাদের এখানে বলা আছে যে কতটুক চিনি মেশালে এর পরিমাণ 50-50 হবে। তো আমরা ধরি এখানে আমাদের চিনি মেশাইতে হবে হচ্ছে x গ্রাম। তো আমরা এই 80 এর সাথে চিনি মেশাইলাম হচ্ছে x গ্রাম। তাহলে আমাদের এখানে পানি থাকলো কত? 120। তাহলে আমাদের হবে কত? 50-50। এটা হচ্ছে আমাদের শর্ত, যে চিনির সাথে কতটুক আরো চিনি মেশালে চিনি আর পানি সমান হবে। চিনির সাথে আরো কতটুক চিনি মেশালে চিনি আর পানি সমান হবে। এখানে বলা আছে যে ওই শরবতে কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ 50% হবে। 50% মানে এটা 50, মানে পানিও 50। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি আমাদের আসে 80 প্লাস x সমান হচ্ছে 120। এখন এই 120 থেকে 80 বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 40। সুতরাং আমাদের x সমান হচ্ছে 40। তো ওই শরবতে আরো 40 গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ 50% হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 58 নম্বর প্রশ্নে বলা আছে একটি সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে। যদি ওই সংখ্যাটিকে 19 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? আচ্ছা, একটা সংখ্যাকে
114 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগশেষ থাকে কত? 21। তো আমরা ধরি ওই সংখ্যাটা হচ্ছে 114, মানে মিনিমাম ধরবো, একেবারে মিনিমাম ধরবো। তাহলে ভাগশেষ আর ওই সংখ্যাটা যোগ করি, তাহলে 5 আর 2 এর আগে 3, 135। তাহলে ওই সংখ্যাটা হচ্ছে কি 135। আমরা মিনিমামটা ধরলাম, যে মনে করি 135 সংখ্যাটাকে 114 দিয়ে ভাগ করলে 21 ভাগশেষ থাকবে। তাহলে এই ভাজক সংখ্যা আর ভাগশেষ যদি যোগ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তো এখন এই 135 কে যদি আমরা 19 দিয়ে ভাগ করতে চাই, দেখি ভাগ করি। 19 ভাগ হচ্ছে 135, আমাদের কতবার যাবে? 7 বার। 7 বার গেলে কত হয়? 133, থাকে 2। তো এই সংখ্যাটিকে হচ্ছে আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 2। এটি হচ্ছে আমাদের 58 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 59। আমাদের 59 নম্বর প্রশ্নে বলা আছে, আমরা একটু দেখি আমাদের 59 নম্বর প্রশ্নে কি বলা আছে। তিনটি সংখ্যার গড় হচ্ছে x। তাহলে তিনটি সংখ্যার গড় যদি x হয়, তাহলে এই তিনটা সংখ্যার মোট যোগফল কত? 3x। যদি প্রথম দুইটি সংখ্যার গড় y হয়, প্রথম দুইটা সংখ্যার গড় যদি হয়, তাহলে মোট যোগফল কত হবে? 2y। আচ্ছা, শেষ দুইটি সংখ্যার গড় যদি z হয়, শেষ দুইটি সংখ্যা তাহলে যোগফল কত হবে? 2z। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমাদের তিনটা সংখ্যা 1, 2, 3। এই তিনটা সংখ্যার একটা যোগফল আছে, প্রথম দুইটা সংখ্যার একবার যোগফল আছে, আবার দ্বিতীয় দুইটা সংখ্যার একবার যোগফল আছে। তো আমাদের এখন জানতে চাওয়া হয়েছে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমাদের এখানে ইজি, তাহলে 2y 2z থেকে আমরা 3z যদি বাদ দিই, তাই না, তাহলে হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটা থাকে। এই তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের এই দ্বিতীয় সংখ্যাটি এখানে থাকবে। তো আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমি যদি এইটা একটু যোগ করে দেখাই, মনে করি এখানে তিনটি সংখ্যা আছে, 3 এর আগে 4, 4 আর 2 6 হইল যোগফল। এখন প্রথম দুইটা সংখ্যার যোগফল কত? 2 এর আগে 3, লাস্টের দুইটা কত? 5। ঠিক আছে। তো আমরা যদি এখন এই ষষ্ঠ সংখ্যাটা বের করতে চাই, মানে এই তৃতীয় সংখ্যাটা বের করতে চাই, তো আপনারা এই দুইটা যোগ করেন, তাহলে কত হলো? 5 আর 3 8। 8 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই, 2 থাকবে, এই যে মাঝের সংখ্যাটা, এই দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। 59 এর পরে আমাদের প্রশ্ন হচ্ছে 60। 60 নম্বর প্রশ্নে বলা আছে, আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে। আরিফ ও বাবর একসাথে মিলে ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে। বাবর একা ওই কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের আরিফ। আরিফ একটা কাজ করতে পারে 60 দিনে। আচ্ছা, আরিফ একদিনে করতে পারবে কতটুকু? আরিফ একদিনে করতে পারে হচ্ছে 1/60 অংশ। আচ্ছা, আরিফের পরে কি আছে? আরিফ এবং বাবর। আরিফ এবং বাবর তারা দুইজনে করতে পারে কত দিনে? 20 দিনে। তাহলে তারা একদিনে কতটুকু করবে? তারা একদিনে করবে হচ্ছে 1/20 অংশ। আচ্ছা, আরিফ একদিনে করে 1/60, আর আরিফ আর বাবর একদিনে করে হচ্ছে এত অংশ। তাহলে বাবর একদিনে করবে কত? বাবর একদিনে 1/20 থেকে আমাদের বাদ দিতে হবে হচ্ছে 1/60। এখানে লসাগু 60 হয়, 3 করে 60 বিয়োগ হচ্ছে 1 সমান হচ্ছে 2/60, ভাগ করলে আমাদের হচ্ছে 1/30। তাহলে দেখি, বাবর 1/30 অংশ করে একদিনে। তাহলে বাবর 1 বা সম্পূর্ণ অংশ করবে কত দিনে? এই 1 গুণন 30, এই ভাগ আছে না, এটা উল্টে যাবে, তাহলে 30 দিনে। তাহলে বাবর এই সম্পূর্ণ কাজটি করতে পারবে কত দিনে? 30 দিনে। এটাই হচ্ছে উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 61। 61 নম্বর প্রশ্নে বলা আছে, যদি দুইটি সংখ্যার অনুপাত 4:3 হয়, দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে এরকম 4:3, তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটির যোগফল হতে পারবে না? এখানে আমরা একটু অপশন দেখে নিব। অপশন হচ্ছে 112, খতে হচ্ছে 145, সরি 145 না 154, গতে আমাদের 182, আর ঘতে হচ্ছে 212। এই হচ্ছে আমাদের অপশন। তো যেহেতু দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 4 আর 3, এই দুটো যোগ করলে পাওয়া যায় 7। এখন 7 দ্বারা আমরা সবাইকে ভাগ করব। এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 16। এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 22। এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, এখানে কত পাবো? 26। এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, এটা অনেক কিছু হয়, মানে এটা একটা ভগ্নাংশ আসে, তার মানে এই 212কে ভাগ করা যাবে না। এটি হচ্ছে উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 62।
62 নম্বর প্রশ্নে বলা আছে যদি 6y - 4z = 2 এবং y + 11z সমান হচ্ছে 47 হয়, তবে y ও z এর গড় কত? এটা হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা একটু চেষ্টা করি। এই 6y - 4z এখানে লিখে নিব, আর এই 2 নং সমীকরণটাকে আমরা একটু 6 দ্বারা গুণ করব। তো 6 দ্বারা গুণ করলে আমাদের 6y প্লাস হচ্ছে 66z আর 47 গুণন 6, 47 গুণন 6 হচ্ছে 282। এখন আমরা বিয়োগ করি। বিয়োগ করলে আমাদের এই 6y কাটা যায়। এখানে আমাদের 6 আর হচ্ছে 4 10, 70টা z হচ্ছে মাইনাস, আর এখানে আমাদের 280, এটাও হচ্ছে মাইনাস। বিয়োগ করলে কি হবে? নিচেটা মাইনাস হয়ে যায়। এখন 70 দ্বারা যদি আমরা ভাগ করি, z সমান কত হবে? 3 7 21, 4 7 28, আমাদের হচ্ছে 40। আমাদের z সমান আমরা কত পাইলাম? 40, সরি 40 না 4, এই 0 0 কাটা, 4 7 28। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা সমীকরণে z এর মানটা বসাই, এটাও বসাইতে পারি। আচ্ছা, y প্লাস 11 গুণন হচ্ছে 4 সমান হচ্ছে 47, তাহলে y সমান কত হবে? 47 মাইনাস 44, তাহলে এটা সমান পেলাম কত আমরা? 3। এখন y এবং z এর গড়, তাহলে y এর মান হচ্ছে 3 আর z এর মান হচ্ছে 4, এর গড় করলে কত হবে? 7/2, তাহলে 3.5, 3 দুগুণে 6 আর 1 5 হয়। তো আমাদের গড় হচ্ছে 3.5, 3.5। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 63 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে রহিমের কাছে রাজুর 4 গুণ মার্বেল আছে। আচ্ছা, ভালো কথা। তো এখানে হচ্ছে আমাদের রহিম আর একটা ধরবো হচ্ছে রাজু। রাজু যদি x থাকে, রহিমের থাকবে হচ্ছে 4x। 4 গুণ মার্বেল আছে। রহিম যদি রাজুকে 18টি মার্বেল দিয়ে দেয়, আচ্ছা, রহিম কি করবে? রহিম হচ্ছে রাজুকে 18টা মার্বেল দিয়ে দিবে। আচ্ছা, এই 4x থেকে 18টা মার্বেল দিয়ে দিল কাকে? রাজুকে। তাহলে রাজুর 18টা বাড়বে আর রহিমের 18টা কমবে। তাহলে তাদের মধ্যে মার্বেল সমান হয়। তবে এই যে তাদের মধ্যে মার্বেল সমান হয়ে গেল, এপাশ আর এপাশ সমান। তাহলে এখন বলা আছে রাজুর কয়টি মার্বেল আছে? তো আমরা একটু দেখি। এই এক্সট্রা এই পাশে নিয়ে আসি, আর 18 ওই পাশে চলে গেলে 18 দুগুণে 36, আর এখানে থাকবে কত? 3টা এক্স, 3 দ্বারা ভাগ করলে হয় 3 বারং 36, সুতরাং এক্স সমান হচ্ছে 12। তো রাজুর মার্বেল সংখ্যা হচ্ছে এখানে কত, কয়টা? 12টা। এই যে রাজুর মার্বেল সংখ্যা হচ্ছে 12টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 64 নম্বর প্রশ্নে বলা আছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? বেশ ভালো প্রশ্ন, বড় একটা প্রশ্ন দিয়ে দিছে। হাঁটার পর করিমের সাথে দেখা হবে। আচ্ছা, আমি প্রথমে একটু আইডেন্টিফাই করে নিই। এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে টাঙ্গাইল। এই হচ্ছে মোট দূরত্ব। তো আমাদের মোট দূরত্ব হচ্ছে কত মাইল? 45 মাইল। গেল। আর এখানে হচ্ছে আমি করিমকে একটু নিয়ে নিব, কারণ করিম হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল যাবে, আর এপাশে রহিম, রহিম হচ্ছে টাঙ্গাইল থেকে ঢাকা যাবে। ঠিক আছে, নিয়ে নিলাম। এখন হচ্ছে কি, প্রথমে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর। তো করিম ঢাকা থেকে যখন রওনা দিল 1 ঘন্টায় সে কতটুকু যাবে? 3 মাইল যাবে। এই করিম 3 মাইল গেল। 3 মাইল যাওয়ার পরে মনে করি সে এতটুকু গেল, এই 3 মাইল। তাহলে আমাদের বাকি থাকলো কত? 42 মাইল। 42 মাইল যখন যাবে, এখন তো তারা হচ্ছে উভয়ে কি, একজন এইদিকে হাঁটবে আর একজন এইদিকে হাঁটবে, তাই না? তো রিলেটিভ গতিটা কত হবে? ও হচ্ছে 3 মাইল বেগে হাঁটে আর ও হচ্ছে 4 মাইল বেগে হাঁটে। তাহলে আমাদের রিলেটিভ গতি হচ্ছে 7। রিলেটিভ গতি হচ্ছে কত? 7। তো 42 ভাগ হচ্ছে 7, 6 7 42। কারণ এখন উভয়ে 6 ঘন্টা পরে তাদের সাথে দেখা হবে। তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে রহিম কত মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা হবে। তো রহিমের 6 ঘন্টা হাঁটতে হবে। তো রহিম যদি প্রতি ঘন্টায় 4 কিলোমিটার করে হাঁটে, তাহলে 6 ঘন্টায় সে কতটুকু হাঁটবে? 4 ছক 24 মাইল। এই 24 মাইলই হচ্ছে এই প্রশ্নের উত্তর।
আপনাদের কি প্রশ্নটা বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার কথা না। তাহলে সমস্যা হলে আপনারা একটু রিপিট আবার দেখে নেন। আশা করি এর চেয়ে ভালোভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব না। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 65। আমাদের 65 নম্বর প্রশ্নে বলা আছে, কামাল যদি জামালকে 20 টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে। আচ্ছা, আমি দুইজন মানুষকে একটু ধরে নেই, কামাল এবং আরেকজন হচ্ছে জামাল। তো তারা কি করলো, কামাল যদি জামালকে 20 টাকা দেয়, কামাল হচ্ছে এই যে 20 টাকা দিয়ে দিবে, আর এই 20 টাকা পাবে কে? জামাল পাবে। ঠিক আছে, পাইলো। তবে তাদের মধ্যে টাকা সমান হবে। এই যে টাকা সমান, আমি মাঝে সমান চিহ্ন দিলাম, এখন এই পাশে এবার সমান। সুতরাং কে সমান আমরা কি লিখতে পারি? জে প্লাস এই 20 40। ঠিক আছে, আমাদের সেকেন্ড কোয়ার্টারে কি বলা আছে? সেকেন্ড ইয়াতে, জামাল যদি কামালকে 40 টাকা দেয়। আচ্ছা, আরেকটা আমাদের এ আছে, সরি এখানে একটু কামাল লিখে নিব আর এখানে জামাল লিখে নিব। তো এখন কি করবে, জামাল যদি কামালকে 40 টাকা দেয়, এই জামাল 40 টাকা দিয়ে দিবে, আর এটা হচ্ছে কামাল পাবে। পাইলো। তবে কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে। কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ মানে কি, এই পাশে দ্বিগুণ টাকা আছে, বুঝতেছেন আপনারা? এই পাশে হচ্ছে কি দ্বিগুণ টাকা আছে। তো এই পাশে দ্বিগুণ থাকলে আমি যদি এই পাশকে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে এই পাশে আবার সমান হয়ে গেল। ইজি। আচ্ছা, এখন আমরা সমাধানটা বের করব। কে সমান কি আছে? জে প্লাস 40। কে সমান কি আছে? জে প্লাস 40 প্লাস 40 সমান সমান আছে এখানে 2 জে মাইনাস হচ্ছে 80, সরি এখানে 40। তাহলে এখানে আমাদের থাকবে কি, জে মাইনাস 2 জে সমান হচ্ছে মাইনাস 80 মাইনাস হচ্ছে 80, 8 8 16। সুতরাং আমাদের জে সমান কি হবে? 8 দুগুণী 16, 160। তাহলে আমাদের এখানে বলা আছে যে কামালের কত টাকা আছে? জামালের আছে 160 টাকা, তাহলে কামালের থাকবে কত? এই 160 প্লাস 40 সমান হচ্ছে 200 টাকা। কামালের কাছে থাকবে 200 টাকা। পরবর্তী প্রশ্ন আমাদের 66 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, 66 এ কি বলা আছে? একটি পরীক্ষায় 140 জন ছাত্রের গড় নম্বর, একটি পরীক্ষায় 140 জন ছাত্রের গড় নম্বর 36। আচ্ছা, যারা পাশ করেছে তাদের গড় নম্বর হচ্ছে 42 এবং যারা ফেল করেছে তাদের গড় নম্বর হচ্ছে 28। ওই পরীক্ষায় কতজন পাশ করেছিল? আচ্ছা, আমাদের প্রশ্নের শুরুতেই বলা আছে কি, যে টোটাল ছাত্র হচ্ছে আমাদের 140 জন, এর মধ্যে তাদের গড় নাম্বার হচ্ছে 36। তাহলে তাদের মোট নাম্বার কত? তাদের মোট নাম্বার হচ্ছে 5040, এই তাদের মোট নাম্বার। আচ্ছা, এখন যারা হচ্ছে পাশ করছে, ধরি পাশ করা ছাত্র সংখ্যা হচ্ছে এক্স, আর ফেল করা ছাত্র সংখ্যা হচ্ছে টোটাল 140 জন। তো এখান থেকে আমরা পাশ করা বাদ দিলাম। এই এক্স জন হচ্ছে পাশ করা আর এরা হচ্ছে ফেল করা। টোটাল ছাত্র থেকে আমরা পাশ করাটা বাদ দিলে ফেল করাটা পেয়ে যাবো। এখন বলা আছে আমরা একটু শর্ত মতো এটা সাজাই। আচ্ছা, তো যারা হচ্ছে পাশ করছে তাদের গড় কত? 42। তাহলে তাদের মোট কত? 42 গুণন এক্স। আচ্ছা, যারা ফেল করছে তাদের গড় হচ্ছে 28। তাই 28 এর সাথে আমরা 140 এই মোট সংখ্যাটা বের করব। আর আমাদের টোটাল হচ্ছে কত? 5040। এই যে টোটাল গড়টা মোট বের করলাম। আচ্ছা, আমাদের এখানে থাকবে হচ্ছে 42x, 28 গুণন 140, 28 গুণন 140 করলে হচ্ছে আমাদের 3920 মাইনাস হচ্ছে 28x সমান হচ্ছে 5040। এই 42 থেকে যদি আমাদের 28 যায় থাকবে হচ্ছে 14x, আর 5040 মাইনাস হচ্ছে 3920, এটা বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে 1120। এখন আমরা যদি 14 দ্বারা ভাগ করি, ভাগ করলে হচ্ছে 1120 ভাগ হচ্ছে 14 সমান পাবো হচ্ছে আমরা 80 জন। তাহলে আমাদের টোটাল পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত? কতজন পাশ করছিল? 80 জন পাশ করছিল। এটি হচ্ছে উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 67। 67 এ বলা আছে, রাজুর আয় তার ব্যয়ের চেয়ে 20% বেশি। যদি আয় 60% বৃদ্ধি পায় এবং ব্যয় 70% বৃদ্ধি পায় তবে সঞ্চয় কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে? আচ্ছা, আমরা একটু দেখে নেই। রাজু ভদ্রলোক আয় আর তার ব্যয় আর তার সঞ্চয়, আমরা এই তার আয় ব্যয় সঞ্চয় একটু লিখে নিলাম আগে থেকে। আচ্ছা, এখন আমরা যদি ধরি যে তার ব্যয় হচ্ছে 100 টাকা, তার আয় কত? 20% বেশি, তাহলে তার আয় হচ্ছে 120 টাকা, তাহলে তার সঞ্চয় কত? 20 টাকা। আয় 120, ব্যয় 100, সঞ্চয় 20 টাকা। এখন বলা আছে যদি আয় 60% বৃদ্ধি পায়, এই 120 কে আমরা হচ্ছে 60% বাড়ায় দিলাম,
তাহলে তার এখন আয় থাকলো কত? এই 0 কাটা 16 গুণন 12 হচ্ছে 192 টাকা আয়। আচ্ছা, এখন তার ব্যয়ের খবর কি? ব্যয়ের খবর হচ্ছে ব্যয়ও 70% বাড়ছে। ব্যয় যদি 70% বাড়ে, তো এখানে হবে হচ্ছে আমাদের 170, এই 100 কাটা। এখানে আমি কেন 170 দিয়ে গুণ করলাম আপনাদের প্রশ্ন জাগতে পারে। ওই যে আমরা এভাবে যদি করি, যে এই যে 100 টাকা, 100 হচ্ছে 70%, এটাকে 100, তারপর হচ্ছে 70% 70 টাকা, আর তার আগে ছিল কত? 100 টাকা, টোটাল হবে 170 টাকা। এর জন্য আপনারা সরাসরি 170 দিয়ে গুণ করলে হচ্ছে টোটালটা বৃদ্ধি সহ চলে আসবে। এই তাহলে এখন তার সঞ্চয় কত? এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। তার সঞ্চয় হচ্ছে 22 টাকা। খেয়াল করছেন ব্যাপারটা? তার সঞ্চয় কত হয়েছে? 22 টাকা। আচ্ছা, আগে সঞ্চয় ছিল কত? 20 টাকা। তাহলে তার 20 টাকা সঞ্চয় ছিল, এখন বৃদ্ধি পাইছে 2 টাকা। 20 টাকা থেকে 2 টাকা বাড়ছে। একে কত বাড়ছে? 100 তে কত বাড়ছে? তাহলে 5 কুড়ি 100 সমান হচ্ছে 10%। তাহলে তার সঞ্চয় বৃদ্ধি পাইছে কতটুক? 10% বৃদ্ধি পেল। 67 পরে হচ্ছে আমাদের 68। 68 বলা আছে, পারাবাত নামে একটি ট্রেন কমলাপুর থেকে 50 কিলোমিটার বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে। আচ্ছা, 40 মিনিট পর মহানগর নামে আরো একটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে এবং পারাবাতের চেয়ে 50 মিনিট আগে কুমিল্লা পৌঁছায়। যদি পারাবাতের কুমিল্লা পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে মহানগরের গতি কত? বাস, ভালো প্রশ্ন। পারাবাত নামে একটা ট্রেন, সে তার গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে পারাবাত, আর এটা হচ্ছে মহানগর। এই দুইটা হচ্ছে আমাদের ট্রেন। আচ্ছা, উভয়ই হচ্ছে কমলাপুর থেকে যাবে হচ্ছে কুমিল্লা। ঠিক আছে। তো আপনারা একটা বিষয় খেয়াল করেন, যে মহানগর 40 মিনিট পর মহানগর নামে আরো একটা ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। মানে পারাবাত যখন যাত্রা শুরু করছে তার 40 মিনিট পরে মহানগর যাত্রা শুরু করছে। আচ্ছা, এই হলো 40 মিনিট। আচ্ছা, আবার সে পৌঁছায় কখন? এই পারাবাতের চেয়ে 50 মিনিট আগে পৌঁছাইলো। তাহলে তার এই পারাবাতের চেয়ে মহানগরের সময় কম লাগলো কত? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট সময় তার কম লাগছে পারাবাতের চাইতে, মহানগর। আচ্ছা, পারাবাতের সময় লাগছে কত? 4 ঘন্টা। তাহলে এখন মহানগরের সময় লাগবে কত? 1 ঘন্টা 30 মিনিট কম। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে মহানগর হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটে কুমিল্লা পৌঁছে গেল। ঠিক আছে, ভালো কথা। তো আমাদের এখন দেখি কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব কত। সে 4 ঘন্টায় যেহেতু পৌঁছাইছে, তার গতিবেগ ছিল কত? 50। তাহলে আমাদের টোটাল দূরত্ব হচ্ছে কত? 200 কিলোমিটার। এখন এই মহানগর ট্রেনটা এই 200 কিলোমিটার যাবে 2.5 ঘন্টায়। তাহলে তার গতি কত? 80 কিলোমিটার। সহজ হিসাব। সে ঘন্টায় 80 কিলোমিটার বেগে গেলে 200 কিলোমিটার যাইতে তার সময় লাগবে 2.5 ঘন্টা। দেখি 1 ঘন্টায় যদি 80 যায়, আর 1 ঘন্টায় গেল 80, আর হাফ মিটারে মানে 30 মিনিটে গেল হচ্ছে 40। তো 8 আর 8 16, 16 আর 4 20, 200। ব্যাস। তাহলে তার ঘন্টায় গতিবেগ কত? 80 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের 68 নম্বর প্রশ্ন। আমাদের 69 নম্বর প্রশ্ন। 69 নম্বর প্রশ্নে বলা আছে, একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার হাফ অংশ কালো, 3-এর 1 অংশ লাল এবং বাকিগুলো হলুদ। আমি একটু দেখি, কালো হচ্ছে হাফ, এখন হচ্ছে আমাদের লাল, লাল হচ্ছে 1/3, আর বাকি অংশ হচ্ছে হলুদ। তো হলুদ কতটুকু? হলুদ কতটুকু আমরা বের করতে পারবো? 1/6। এই দুটো যোগ করবেন, এই দুটো যোগ করে 1 থেকে বিয়োগ, এই যে 1 বিয়োগ হচ্ছে 1/2 যোগ হচ্ছে 1/3। তাহলে এখানে আমাদের লসাগু করলে কত হয়? 6। লসাগু করলে কত হয়? 6। দেখি 6, এখানে 3 যোগ হচ্ছে 2, 5। তো এখানে থেকে যদি 1, আমরা যদি আবার লসাগু করি, এখানে 6 মাইনাস 5 সমান হচ্ছে 1/6। তো আমাদের হলুদ কতটুকু? 1/6 অংশ। 1/6 অংশ হচ্ছে আমাদের হলুদ। তো আমাদের পরের অংশে বলা আছে, যদি ওই বাক্সে লাল আর হলুদ মিলে 42টি মার্বেল হয়। এই যে লাল আর এই হলুদ, এই দুইটা মিলে হচ্ছে 42টা। তো আমরা দেখি 1/3 আর হচ্ছে 1/6, এই দুইটা যোগ করলে আমাদের কত হয়? লসাগু করলে হবে 2 যোগ 1 সমান হচ্ছে 3/6 সমান হচ্ছে 1/2, মানে হাফ, অর্ধেক। এই অর্ধেক সমান কত? 42টা। তাহলে পুরো বাক্সে মার্বেল আছে কতটুকু? 2 দ্বারা গুণ করি, 84টি।
ওই বাক্সে টোটাল মার্বেল সংখ্যা হচ্ছে 84টি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 70। আমাদের 70 নম্বর প্রশ্নে বলা আছে কোন সংখ্যার 4-এর এক অংশের সাথে 4 যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যার 3-এর এক অংশের চেয়ে 1 কমে যাবে। আচ্ছা, তাহলে সংখ্যাটি কত? এক্ষেত্রে আমরা একটু অপশনগুলো দেখে নিব। আমাদের প্রথম অপশনে আছে 60, দ্বিতীয় অপশনে আছে 72, তৃতীয় অপশনে আছে 84, চতুর্থ অপশনে আছে হচ্ছে আমাদের 86। এই হচ্ছে 4টা অপশন। আচ্ছা, আমরা প্রথম অপশনটা থেকে একটু দেখি। কোন সংখ্যার 4-এর এক অংশের সাথে, এই 60 কে যদি আমরা 4 ভাগ করি, 4 15 60, এই 15 সাথে হচ্ছে আমরা আবার 4 যোগ করতে হবে। 4 যোগ করলে কত হয়? 19 হয়। আচ্ছা, সেকেন্ড অপশনে আমাদের কি বলা আছে? পরবর্তী অংশে ওই সংখ্যার 3-এর এক, তাই 60 এর 3-এর এক কত হবে? 20। তাহলে কি 1 কম হয়? তাহলে আমাদের প্রথমটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? 60। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি